হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আজকে আমরা ইন্টারভিউয়ের রেসপেক্টে একটা ইম্পর্ট্যান্ট টপিককে কভার করব, দ্য রোল অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পার্টিকুলারলি আমরা সচরাচর যে নামটা খুব শুনে থাকি বিডিও, এর বাইরেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইজ অ্যান এন্টায়ার ক্যাডার যেটা WBCS এক্সিকিউটিভ পোস্টের মাধ্যমে সিলেক্টেড হয়। WBCS এক্সিকিউটিভ সার্ভিসে তোমরা আছো মানেই যে তোমরা বিডিও হিসাবে থ্রু আউট পারফর্ম করবে বা ইনিশিয়াল পোস্টিংয়ে তোমার বিডিও হিসাবে হবে। দিস ইজ নট দ্য থিং। এটা যারা বাইরের, যারা এই জনারে থাকে না বা যারা এই সার্ভিসের সাথে যুক্ত নয়, তারা এটা জানে না। বাট বিডিও ইজ জাস্ট এ পোস্ট। বাট বিডিও মানে তিনি ব্লকের ইনচার্জে আছেন, মানে ইনচার্জ অফ এ ব্লক বা ব্লক যেটা জুরিসডিকশন আছে তার চার্জকে বলা হয় বিডিও। বাট বিডিও ইজ অ্যাট দ্য সেম টাইম পারফর্মিং অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এবং আমাদের কিন্তু যদি আমরা আমাদের আগে যেটা ছিল সিআরপিসি বা আইপিসি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর বা ইন্ডিয়ান পেনাল কোডগুলো যদি দেখি, সেখানে কিন্তু কোথাও বিডিও, এসডিও এইভাবে বা ডিএম এই কথাগুলো উল্লেখ থাকে না। র্যাদার যে কথাটা উল্লেখ থাকে সেটাকে বলা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সো উই আর অল গোয়িং টু বি দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রেসপেক্টে আমরা যদি তার পাওয়ার অ্যান্ড ফাংশন পড়তে চাই, দেন সিম্পলেস্ট ওয়ে টু নো দ্য পাওয়ার অ্যান্ড ফাংশন ইজ টু রিড দ্য সিআরপিসি। নাও এই সিআরপিসি 1973-তে যেটা enacted হয়েছিল, বর্তমানে 2023-তে ইট ইজ রিপ্লেসড উইথ দ্য BNSS, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। সো BNSS এর যে ধারাগুলো বা সেকশনসগুলো, সেগুলোর যে কন্টেন্ট মানে কন্টেন্ট অফ দ্য সেকশন ইজ কমপ্লিটলি সিমিলার উইথ দ্য সিআরপিসি, জাস্ট সেকশনটা চেঞ্জ হয়ে গেছে। তাই আজকের ক্লাসে আমরা যখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা BNSS কে পড়বো, তখন আমরা বোঝার চেষ্টা করব যে হাউ ইট ইজ অ্যাকচুয়ালি ডিফাইনিং দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। প্রথমত নাও, সো দিস ইজ দ্য মেন কপি, যে ইম্পর্টেন্ট সেকশনস আমাদের দেখতে হবে ইন দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। প্রথমত, দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, who will be the executive magistrate and কোন সেকশন অ্যাজ পার দ্য BNSS আমাদের ডিফাইন করে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারা হবেন বা কি জিনিসটি। সো আর্লিয়ার যখন আমরা সিআরপিসি পড়তাম, তখন সেকশন 20-তে কিন্তু আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারা হবে, কিভাবে তারা অ্যাপয়েন্টেড হবে, তাদের ফাংশনস কি, ইট ইজ মেনশন। বাট নাও অ্যাজ পার দ্য BNSS সেকশন চেঞ্জ হয়েছে এবং সেকশন 14 অর্থাৎ 14 নম্বর সেকশন যদি আমরা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা খুলি, সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডিফাইন করা হয়েছে। কিভাবে ডিফাইন করা হয়েছে? ফার্স্ট অফ অল, সেকশন 14 সাবসেকশন 1 এটা ডিফাইন করেছে যে স্টেট গভর্নমেন্ট অফ এ পার্টিকুলার স্টেট, ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গলে যে স্টেট গভর্নমেন্ট থাকবে, তারা ওয়েস্ট বেঙ্গলের জন্য যতগুলো ডিস্ট্রিক্ট থাকবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের রেসপেক্টে কিন্তু এক একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ অসংখ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অ্যাপয়েন্ট করবে। সো ইট ইজ ইন মোর দ্যান ওয়ান নাম্বার। তো একটা ডিস্ট্রিক্টে অনেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন। সেই সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে একজনকে স্টেট গভর্নমেন্ট আন্ডার সেকশন 14 সাবসেকশন 1 ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে বা জেলা শাসক এবং জেলা সমাহর্তা, এই বাংলাটা পড়ে রাখবে ডিসি, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর, কালেক্টরের বাংলা হচ্ছে সমাহর্তা। তো এই হিসাবে তিনি তাকে নিযুক্ত করবেন এবং তিনি একটা ডিস্ট্রিক্টের এন্টায়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হেড হিসাবে ফাংশন করবেন। নেক্সট, একটা ডিস্ট্রিক্টে ডিএম এর সঙ্গে করসপন্ডিংলি এডিএমস পোস্ট থাকে। ইন জেনারেল কটা এডিএম থাকে আমি তোমাদের বলে দিচ্ছি, এটা কোয়েশ্চেন করা যেতে পারে। একটা ডিস্ট্রিক্টে ডিএম এর পাশাপাশি এডিএম ইন জেনারেল 4 জন থাকে। যেরকম এডিএম জি, মানে যাকে বলা হয় এডিএম জেনারেল। এডিএম ল্যান্ড, অর্থাৎ তিনি সেই ডিস্ট্রিক্টের সমস্ত ল্যান্ড রিলেটেড জায়গাটা দেখাশোনা করেন। এডিএম ল্যান্ডের পর থাকেন হচ্ছে তোমার এডিএম ডেভেলপমেন্ট, অর্থাৎ তিনি ওই জেলার সমস্ত ডেভেলপমেন্টাল অ্যাসপেক্ট দেখেন। এবং আরেকটি এডিএম পোস্ট থাকে যেটাকে বলা হয় এডিএম জেলা পরিষদ। খুব খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা যে পঞ্চায়েত সিস্টেমটা পড়েছিলাম, পঞ্চায়েত সিস্টেমে আমরা দেখেছিলাম যে জেলা পরিষদ ইজ দ্য নোডাল অ্যান্ড দ্য 3 টায়ার হায়ারার্কি অফ দ্য পঞ্চায়েত সিস্টেমের টপ টায়ারে জেলা পরিষদ থাকে। এবার একটা ডিস্ট্রিক্ট ব্লকে যেমন পঞ্চায়েত সমিতি লেভেলের সাথে একজন বিডিওকে ফাংশন করতে হয়, পঞ্চায়েত সমিতি লেভেলের সাথে ডিল করতে হয়, সিমিলারলি ডিএম অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলের যে অফিস থাকে তার কাউন্টার পার্টে প্যারালালি কাজ করে জেলা পরিষদ। তো জেলা পরিষদে প্রচুর স্কিমস হয়, জেলা পরিষদে প্রচুর রাস্তা তৈরির কাজ আসে। তো সমস্ত জায়গাটাকে
টেক কেয়ার করার জন্য একটা সেপারেট এডিএম পোস্ট আছে যার নাম হচ্ছে এডিএম জেলা পরিষদ। অ্যাপার্ট ফ্রম দিস ফিউ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট আছে যেখানে এডিএম পঞ্চায়েত বলে এক একটা পোস্ট থাকে। তো এগুলো রাফলি এটা ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ডিফার করে, বাট এই 4টে এডিএম পোস্ট থাকবেই থাকবে। এডিএম জেনারেল, হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পোস্ট, যেটা অলমোস্ট ইকুয়াল টু ডিএম। এরপরে থাকে এডিএম ল্যান্ড, এডিএম তোমার ডেভেলপমেন্ট, আর এডিএম জেলা পরিষদ। সো এই 4টে কিছু কিছু জায়গায় এডিএম পঞ্চায়েত এই ধরনেরও এক্সট্রা কোনো এডিএম শিপকেও তৈরি করা যেতে পারে, বাট ইট ইজ ফর ম্যান্ডেটরি। অলমোস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই 4টে এডিএম পোস্ট দেখা যায়। তো এই এডিএমসরা যখন অ্যাপয়েন্টেড হয়, he or she is also appointed by the state government under section 14 subsection 2. স্টেট গভর্নমেন্ট এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকে একটা জেলায়, যতগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকে তাদের মধ্যে থেকে কিছু জনকে এডিএম পাওয়ারের জন্য মনোনীত করেন বা অ্যাপয়েন্টেড করেন। নেক্সট আরেকটা জায়গা আমাদের পড়তে হবে, আমরা যখন ব্লক দেখলাম তার উপরের হায়ারার্কিতে থাকে সাব ডিভিশন বা এসডিও অফিস। এই এসডিও অফিসে যিনি হেড থাকেন, যিনি ইনচার্জ অফ দ্য সাব ডিভিশন থাকে, তাকেই বলা হয় এসডিএম বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা মহকুমা শাসক। এই মহকুমা শাসক ইজ অলসো, তাহলে কি হলো, মহকুমার শাসকও কিন্তু আমাদের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকেন এবং তিনিও আন্ডার সেকশন 14 সাবসেকশন 4 এর আন্ডারে অ্যাপয়েন্টেড হয়। এবং স্টেট গভর্নমেন্ট কিন্তু দেখো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ইনচার্জ হিসাবে ওই কোনো জেলার মানে ওই পার্টিকুলার জেলার কোনো একটি সাব ডিভিশনে অ্যাপয়েন্ট করেন, অ্যান্ড হি উইল বি ফাংশনিং অ্যাজ দ্য রোল অফ দ্য এসডিএম। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। আমাদের এইটুকখানি জায়গা আমাদের পড়তে হবে। তাহলে বিডিও রেসপেক্টে কি কোনো পার্টিকুলার সেকশনস আছে ইন দ্য পার্টিকুলার আমাদের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা? অ্যান্সার উইল বি নো। তোমাদের যদি এটা জিজ্ঞেস করে তোমরা ডিরেক্ট উত্তর দেবে বিএনএসএস এ আমাদের পার্টিকুলারলি বিডিও রেসপেক্টে কোনো পোস্ট থাকে না, র্যাদার আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমাদের যে ফাংশনস অ্যাজ এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা কিন্তু ফাংশন করি এবং আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রোল সেটা বিএনএসএস এ মেনশন আছে। এরপরে চলে এসো পরের কয়েকটা জায়গা, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের শুধুমাত্র আমাদের যে ডেভেলপমেন্ট রোল আছে তা না, উই আর পারফর্মিং অ্যাজ অ্যান ম্যাজিস্ট্রেসি রোল। এবং সেই জায়গায় অ্যাজ পার বিএনএসএস আমাদের বেশ কিছু রেলিভেন্ট সেকশন আছে। আজকের পার্ট 1-এ একটা সেকশন বা একটা চ্যাপ্টারকে আমরা কভার করব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার পার্ট 9 থেকে কি কি ইম্পর্টেন্ট সেকশনস আমাদের পড়তে হবে সেটা আমরা দেখব, যেটা ডিদেন বা আর্স্টওয়াইল যে সিআরপিসি বা ক্রিমিনাল যে কোড অফ প্রসিডিওর ছিল তার 106, 107, 108, 109 এবং 110-এ মেনশন, অর্থাৎ 106 থেকে 110 এই সেকশনস অফ দ্য সিআরপিসিতে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রোলগুলো মেনশন ছিল সেটাই পরবর্তীকালে বিএনএসএস এর চ্যাপ্টার 9-এ ডিফারেন্ট সেকশনে মেনশন আছে। ফার্স্ট অফ অল, দ্য এন্টায়ার চ্যাপ্টার ইজ নেমড অ্যাজ সিকিউরিটি ফর কিপিং দ্য পিস অ্যান্ড গুড বিহেভিয়ার পার্টিকুলারলি। নাও এটা পড়ার আগে আমাদের এটা বুঝতে হবে হোয়াট ইট অ্যাকচুয়ালি মিনস। ফার্স্ট অফ অল, সিকিউরিটি নিতে হয়। সিকিউরিটি মানে কি? অ্যাসিওরেন্স। সিকিউরিটি মিনস অ্যাসিওরেন্স। দেখো একটা পার্টিকুলার বন্ডের মানে কি? বন্ড ইজ নাথিং লাইক এ পেপার। যেমন আমাদের কোর্ট পেপার হয়, এভিডেভিট পেপার হয়, সেরকম বন্ড ইজ এ পার্টিকুলার পেপার যাতে লেখা থাকবে তুমি কি কি কাজ করেছো, তুমি কি কি কথন বলছো, মানে তুমি কি কি কমিট করছো, এবং এই কমিটমেন্ট যদি তুমি ব্রিচ করো তাহলে তোমার কি কি পানিশমেন্ট হবে। এই জিনিসটাকে বলা হয় বন্ড। এই বন্ডটা মেনলি কোনো একজন ব্যক্তি যদি দেখা যায় সে কোনো অ্যাপ্রিহেনশন আছে, অ্যাপ্রিহেনশন মানে কি? তার কোনো আশঙ্কা আছে যে কোনো নিয়ার ফিউচারে কোনো ক্রাইম করতে পারে বা অলরেডি সে কনভিক্টেড, তার ফাইনাল ট্রায়াল হয়নি, সেই সমস্ত কেসে সে যাতে ডিউরিং দ্য কোর্স অফ টাইম কোনো পিসকে বিঘ্নিত না করে, কোনো ট্রাঙ্কুয়েল সিচুয়েশন তৈরি না করে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে বন্ড নেওয়া হয়। এই বন্ড রিলেটেড অল দ্য আর্টিকেলসে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের একটা রোল থাকে। তো ফার্স্ট আমাদের পড়তে হবে, দেখো সেকশন 125 চ্যাপ্টার 9 বিএনএসএস 2023। খুব বেশি পড়ার দরকার নেই কারণ এগুলো তোমাদের লাগবে না, জাস্ট এই আর্টিকেলগুলো পড়বে। বিএনএসএস এর সেকশন 125 কি বলছে, কয়েকটা নামও যদি তোমায় জিজ্ঞাসা করে বাই এনি চান্স যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রোল কি, অ্যান্ড তুমি যদি বলো পিস কিপিং এর জন্য
আমরা সিকিউরিটি বন্ড ইস্যু করতে পারি, দ্যাট গিভস ইউ এ এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ, ইউ নো দ্য থিং। সো সেকশন 125-এ দেখো আমরা একবার রিড করব সেকশনটা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, দেন আমি বুঝতে পারবো। প্রথমত সিকিউরিটি নিতে হবে, কেন, পারপাস কি, কিপিং পিস অর্থাৎ শান্তি বজায় রাখার জন্য, অন কনভিকশন, তোমাকে যখন কোনো কনভিকশন করা হয়, কোনো ক্রাইমের জন্য তোমাকে আটক করা হয়, ইন দ্যাট কেস দেখো এটা আমাদের পড়ার দরকার নেই, আমি এটাকে যে মানে পেজটা দেখতে পাচ্ছ, ইট ইজ ফ্রম দ্য সিআরপিসি। আমরা যখন এটা পড়েছিলাম, আমরা সিআরপিসির বই থেকে পড়েছিলাম, দ্যাট ইজ ওয়াই আমি ওটা তোমাকে অ্যাটাচ করিয়েছি। সেকশন দেখো 106 ছিল সিআরপিসিতে, এখন কত হয়ে গেছে 125। দেখো কি বলছে, দেখো সিকিউরিটি ফর কিপিং দ্য পিস অন কনভিকশন। প্রথমত বলা হচ্ছে ওয়েল এ কোর্ট অফ সেশন অর কোর্ট অফ এ ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, দিস ইজ দ্য পার্ট অফ দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সো এখানে আমাদের খুব একটা বেশি রোল নেই, বাট দ্য সেকশন ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা সেশন কোর্ট, অর্থাৎ আমাদের যখন তুমি সাব ডিভিশনে যাবে, যে কোনো কোর্টে যাবে, ফৌজদারি কোর্টে, সেই সেশন কোর্ট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্টে যখন যাবে, এবং সেই কোর্ট যখন কোনো একজন পার্সনকে কনভিক্ট করে কিসের জন্য, ফর অ্যান অফেন্স, যেগুলো ডিফারেন্ট সেকশনে কিন্তু আমাদের মেনশন আছে, কোনখানে সাবসেকশনসগুলো এইখানে মেনশন আছে, এটা আমরা পরে দেখব। সো আমরা কি কি বুঝলাম, যখন একজন পার্সন কনভিক্টেড হয় আন্ডার সার্টেন গ্রাউন্ডস অর আন্ডার সার্টেন সেকশনস, সেই সেকশনসের আন্ডারে তিনি যখন কনভিক্টেড হয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যদি মনে হয় ইট ইজ নেসেসারি টু টেক সিকিউরিটি, তার মানে তার ট্র্যাক রেকর্ড দেখে যদি মনে হয় তার থেকে একটা সিকিউরিটি বা মুচলেখা নামা নেওয়া উচিত, সেই ক্ষেত্রে তিনি কিন্তু শান্তি বজায় রাখার জন্য, পিস কিপিং এর জন্য কোর্ট, দেখো কোর্ট মে অ্যাট দ্য টাইম অফ পাসিং সেন্টেন্স অন সাচ পারসন, তাকে যখন শাস্তি দেয় সেক্ষেত্রে একটা বন্ড এক্সিকিউট করতে পারে। সো দিস ইজ দ্য মেন থিং, কোর্ট মে এক্সিকিউট এ বন্ড উইথ অর উইদাউট সিউরিটিস, অর্থাৎ সেখান থেকে এবার হচ্ছে সিউরিটিস মানে কি, সিউরিটিস মানে সার্টেন গ্যারান্টি, অর্থাৎ এই বন্ডে যেগুলো লেখা আছে, ধরো এই ব্যক্তির বন্ডে লেখা আছে সে যখন জেলে থাকবে সে কোনো আর ফার্দার ক্রাইম করবে না, কোনো ক্রাইমে মদত দেবে না, এটসেট্রা এটসেট্রা। নাও সিউরিটিস মানে এই জায়গাটাকে লিখিত দিতে হবে তার কোনো ধরো রিলেটিভ দিয়ে, বা ধরো কোনো একজন, এটা মেনশন থাকে যে কি কি সিউরিটিস দেওয়া যেতে পারে, কোন কোন ব্যক্তি, কোন টাইপের কোনো ব্যক্তি এই মানে বন্ডে সাইন করবে উই অ্যাজ এ সিউরিটিস। তো খুব বেশি বোঝার দরকার নেই, জাস্ট এটা মনে রেখো, এটা খুব প্র্যাকটিক্যাল কাজ। তো সেক্ষেত্রে তারা কিন্তু একটা পিস কিপিং বন্ড নিতে পারে আপ টু 3 ইয়ার্স। এবার কোন কোন সেকশনসে এই ধরনের কনভিকশন হলে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই ধরনের বন্ড নিতে পারে, সেটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ থিং। ফর এক্সাম্পল, যদি কোনো সেকশনস আসে ইন্ডিয়ান পেনাল কোডের, যে সেকশন 153A 153B, এগুলো আর আমরা পড়বো না, লাইক হি ইজ এনগেজড ইন দ্য কেস অফ অ্যাসল্ট, ক্রিমিনাল ফোর্স বা ক্রিমিনাল ইন্টিমিডেশন করেছে, বা সেখানে কিন্তু ব্রিচ অফ পিস অলরেডি হয়েছে, বা তার ইন্টেনশন বোঝাচ্ছে সে ব্রিচ অফ পিস করেছে, সেক্ষেত্রে তাকে একটা বন্ড দিতে হয়। নাও এখান থেকে আমরা জাস্ট একটা জিনিস বুঝলাম যে এক্সিকিউটিভ মানে ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে যদি কনভিকশন করতে হয়, তাকে শাস্তি দিতে হয়, তার সেন্টেন্স হয়, এটা কিন্তু রোল অফ দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড সেশন কোর্ট। তারা কি করবে, তারা তার ক্ষেত্রে একটা, এই টার্মটা খালি মনে রাখবে, পিস কিপিং বন্ড নেয়, এবং সেই বন্ডকে চাইলে তারা সেটাকে আরো জোরালো করার জন্য, ভ্যালিডেট করার জন্য সিউরিটিস নিতে পারে, এবং আপ টু দ্য 3 ইয়ার্স পর্যন্ত এই ধরনের একটা বন্ড ইস্যু করা যেতে পারে, যে 3 ইয়ার্সের মধ্যে তুমি এই যে পিস কিপিং বন্ডে যেগুলো লেখা আছে সেই সমস্ত শর্তকে মেনে চলবে। এই পাওয়ার কার কাছে আছে? এই পাওয়ার আছে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড সেশন কোর্টের কাছে। বাট নাও আমাদের পড়তে হবে পরের সেকশন 126 অফ দ্য চ্যাপ্টার 9 অফ দ্য BNSS 2003। নাও আগের সেকশনটা আমরা কিসের জন্য পড়লাম? আগের সেকশন আমরা পড়লাম ইন দ্য টাইম অফ পার্টিকুলার কনভিকশন, এবং তারা যদি কোনো অ্যাসল্ট করে,
ক্রিমিনাল ইন্টিমিডেশন করে, সেই সমস্ত ক্ষেত্রে দ্য পাওয়ার ভেস্টেড আপন দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বাট সেকশন 126 যেখানে আদার বিভিন্ন কেসকে মেনশন করা আছে, সেক্ষেত্রে কিন্তু দায়িত্ব বর্তায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ওপর, অর্থাৎ আমরা যারা WBCS এক্সিকিউটিভ সার্ভিসে সিলেক্টেড হব। 126 নম্বর সেকশন ইজ করসপন্ডিং টু দ্য থিং দ্যাট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা পড়ব রিসিভস অ্যান ইনফরমেশন দ্যাট এনি পার্সন, যদি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে এরকম ইনফরমেশন আছে যে কোনো একজন পার্সন ইজ লাইকলি, মানে করতে যাচ্ছে, টু কমিট এ ব্রিচ অফ পিস, অর্থাৎ শান্তি ভঙ্গ করতে চাইছে, বা পাবলিক ট্র্যাঙ্কুইলিটি, অর্থাৎ সাধারণ মানুষের যে জনগণের মধ্যে যে পরিবেশ, একটা সুস্থ পরিবেশকে ডিস্টার্ব করতে চাইছে, বা সেই ব্যক্তি কোনো রংফুল অ্যাক্টের মধ্যে ইনভলভ হতে পারবে, এই ধরনের যদি প্রবাবিলিটি কোনো থাকে, বা তিনি কোনো এমন একটা may probably occasion a breach of peace or disturb the পাবলিক ট্রাঙ্কুইলিটি, অর্থাৎ তিনি অলরেডি এই ধরনের কোনো কাজ করতে চলেছেন বা তার প্রবাবিলিটি আছে, সেই ক্ষেত্রে তার কাছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে যদি সাফিসিয়েন্ট গ্রাউন্ড থাকে প্রসিড করার, বেসড আপন দ্য ইনফরমেশন হি ইজ রিসিভড, দেন হি মে রিকোয়ার such person টু শো কজ মানে কি, কারণ দেখাও যে আমার কাছে এই ইনফরমেশন আছে, তুমি উত্তর দাও যে আমি তোমার এগেনস্টে কেন কোনো বন্ড ইস্যু করব না। দিস ইজ ভেরি মানে লিগাল টার্ম, না ইন্টারপ্রেট করলে বোঝাতে পারবো না। মানে এখানে কি বলা হচ্ছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটা শোকজ লেটার ইস্যু করতে পারে। শোকজ করে কি বলতে পারে, শোকজের মানেতে কি থাকবে, লেটারে কি থাকবে, যে তোমার এগেনস্টে আমি এই ইনফরমেশন পেয়েছি, এবার তুমি আমায় বলো যে তুমি তোমার নিজেকে প্রমাণ করো যে তুমি কি দোষী কি তুমি নির্দোষী, বা এই যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন রাইট অর রং। আদারওয়াইজ আমার কাছে কিন্তু এনাফ ইনফরমেশন আছে যে আমি তোমার এগেনস্টে একটা পিস কিপিং বন্ড নট এক্সিডিং এ পিরিয়ড অফ 1 year, 1 বছরের কিন্তু একটা পিস কিপিং বন্ড আমি যে ইনফরমেশন পেয়েছি তার রেসপেক্টে আমি কিন্তু ইস্যু করতে পারি। নাও তুমি আমাকে শোকজ করো, উত্তর দাও যে তোমার কাছে কি কোনো এনাফ গ্রাউন্ড আছে যে কেন আমি এই ধরনের বেল বন্ড বা এই পিস কিপিং বন্ড ইস্যু করব না। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট অ্যান্ড দ্য এন্টায়ার মিনিং অফ দিস লাইন। নাও প্রসিডিংস আন্ডার দিস সেকশন, যদি এই ধরনের কোনো ইনফরমেশন আসে, যদি দেখা যায় যে ম্যাজিস্ট্রেটের কাছে এরকম ইনফরমেশন আসছে, আইদার দ্য প্লেস যেখানে ম্যাজিস্ট্রেট পোস্টিং আছে, যেখানে ব্রিচ অফ পিস অ্যাকচুয়ালি হয়েছে, বা যেখানে কোনো পাবলিক ট্রাঙ্কুইলিটি ডিস্টার্ব হয়েছে, সেই জায়গায় কিন্তু সেটা হতে পারে সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের লোকাল জুরিসডিকশনে পড়ছে, অর সেই জায়গায় কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই ধরনের বেল বন্ড বা এই পিস কিপিং বন্ড ইস্যু করতে পারে। তাহলে বোঝা গেল আমি পুরো জায়গাটা কিভাবে বললাম। এইটা কিন্তু আগের ক্ষেত্রে যখন সিআরপিসি ছিল সেটা কিন্তু 107-এ কভার হতো, খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে যাবে অবশ্যই। 107-এ সিআরপিসিতে ছিল, এখন কত নম্বর আর্টিকেলে আমরা দেখলাম, নাও উই হ্যাভ covered it in the 126 article. Now 126 এ তাহলে জাস্ট দুটো লাইন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি কোনো ইনফরমেশন রিসিভ করে যে একজন, জাস্ট এটা মানে গল্পের ছলে পড়ে যাবে, খুব বেশি লাইন টু লাইন মুখস্থ করার দরকার নেই, যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে যদি কোনো ইনফরমেশন আসে যে কোথাও কোনো ব্রিচ অফ পিস হয়েছে, ব্রিচ মানে কি ভঙ্গ করা, শান্তি ভঙ্গ হয়েছে, বা পাবলিক ট্রাঙ্কুইলিটি ডিস্টার্ব হয়েছে, তো সেক্ষেত্রে কোনো একজন ব্যক্তি কোনো একটা রংফুল অ্যাক্টের সাথে জড়িয়ে পড়েছে, বা সেখানে প্রবাবিলিটি আছে এই ধরনের ঘটনা ঘটার, সেক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে আমরা শোকজ ইস্যু করতে পারি যে তোমার এগেনস্টে আমরা কেন একটা 1 বছরের ওপর হবে না, মানে উইদিন 1 year-এর মধ্যে থাকা একটা পিস কিপিং বন্ড ইস্যু করব না, তুমি তার কারণ দর্শাও। সো দিস ইজ দ্য মেইন কনসেপ্ট। নাও পরের আর্টিকেল 1 বা পরের সেকশন 127, চ্যাপ্টার 9 অফ দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। এটা যদি আমরা সিআরপিসি দেখি তাহলে এটা সিআরপিসির 108 নম্বর সিআরপিসির আর্টিকেলে কভার হয় বা সেকশনে কভার হয়। এক্ষেত্রেও আমরা গুড বিহেভিয়ারকে মেনটেন করার জন্য পিস কিপিং বন্ড বা সিকিউরিটিকে ইস্যু করতে পারি ইন কেস অফ পার্টিকুলারলি সেডিশন বা দেশদ্রোহ, দেশ বিদ্বেষী তুমি কোনো কাজ করবে না, তোমার এগেনস্টে এনাফ ইনফরমেশন আমার কাছে আছে যে তুমি এমন কিছু প্রিচ করেছো, ডিসেমিনেট করেছো ইনফরমেশন যেটা এগেনস্ট দ্য গভর্নমেন্ট, এগেনস্ট দ্য স্টেট, মানে রাষ্ট্রের বিরুদ্ধে তুমি কোনো কাজ করেছো, এরকম আমার কাছে ইনফরমেশন আসছে। নাও তুমি আমাকে শোকজ করে আমাকে কারণ দেখাও যে তুমি এটা করেছো কি করনি, আদারওয়াইজ আমি তোমার থেকে একটা সিকিউরিটির রেসপেক্টে বন্ড নেব। সো দিস ইজ দ্য মেন কনসেপ্ট। আমরা 108-এর লাইনটা রিড করব, যেটা আমাদের
সিআরপিসিতে 108 হলেও আমাদের বিএনএসএস এ 127-এ কভার আপ হচ্ছে। কি লেখা হচ্ছে জাস্ট একবার দেখো, কয়েকটা টার্মিনোলজি দেখো, দ্যাট ইজ এনাফ। এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ফাংশন। তার লোকাল জুরিসডিকশনে যদি দেখা যায় উইদিন দ্য লোকাল জুরিসডিকশন বা উইদাউট সাচ জুরিসডিকশন তার কাছে কোনো একটা ইনফরমেশন এলো, লাইক আইদার ওরালি অথবা রিটেন অর এনি অ্যানাদার ম্যানার, যে তিনি একটা ইনফরমেশন পেলেন যে সেক্ষেত্রে কেউ একজন ইন্টেনশনালি ডিসিমিনেট করা মানে কি ছড়ানো, প্রচার করা, বা তিনি চাইছেন অ্যাটেম্প করছেন এরকম কোনো একটা কাজ যার মাধ্যমে ডিসিমিনেট হচ্ছে। সে কি ডিসিমিনেট হচ্ছে? সার্টেন অ্যাক্টস, যেটা কিন্তু পানিশেবল আন্ডার দ্য ইন্ডিয়ান পেনাল কোড। কিরকম কাজ? তিনি ক্রিমিনাল ইন্টিমিডেশন করছেন, ডিফেমেশন করছেন, তিনি আমাদের ভারতবর্ষের ইন্টিগ্রিটি এগেনস্টে কথা বলছেন, এবং পার্টিকুলারলি তিনি পাবলিশ করছেন, মেক করছেন, প্রডিউস করছেন, পাবলিশ করছেন বা সেল করছেন, ইম্পোর্ট এক্সপোর্ট করছেন। কি করছেন? এমন কোনো কাজ যেটা কিন্তু অবসিন ম্যাটার্স, যেটা কিন্তু সুস্থ মানসিকতার পরিচয় নয়। সেক্ষেত্রে যদি সেটা ইন্ডিয়ান পেনাল কোডের দেখো সেকশন 292-তে কভার আপ হয়। এই সেকশন অবশ্যই পড়তে হবে না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। সেক্ষেত্রেও কিন্তু ম্যাজিস্ট্রেট কি করতে পারে, যদি ম্যাজিস্ট্রেটের কাছে এই ধরনের সাফিসিয়েন্ট গ্রাউন্ড থাকে, তিনি প্রসিডিংসে ইনিশিয়েট করতে পারেন। প্রসিডিংসে কি করবেন? ম্যাজিস্ট্রেট কিন্তু একটা গুড বিহেভিয়ারকে মেনটেন রাখার জন্য 1 বছরের মধ্যে, অর্থাৎ নট এক্সিডিং 1 ইয়ার, মানে ম্যাক্সিমাম 1 ইয়ারের জন্য একটা বন্ড ইস্যু করাতে পারেন, এবং সেটাকে উইথ অর উইদাউট সিকিউরিটিসকে অ্যাটাচ করাতে পারেন। তো সেই সার্চ পার্সনকে কিন্তু তিনি এইভাবে একটা বন্ড ইস্যু করাতে পারেন। সো দিস ইজ দ্য নেক্সট আর্টিকেল বা নেক্সট সেকশন। পরের সেকশন 128, যেটা চ্যাপ্টার 9 অফ দ্য BNSS এ কভার আপ আছে। এটা যেটার রেসপেক্টে এই সিকিউরিটি আমরা ইস্যু করতে পারি অ্যাজ অ্যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেটা হচ্ছে সাসপেক্টেড পারসন বা সাসপিশনের গ্রাউন্ডে। কিরকম? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাপোজ তার লোকাল জুরিসডিকশন থেকে এরকম একটা ইনফরমেশন পেলেন যে একজন কোনো একটা ব্যক্তি, তুমি ব্লকেও যখন ফাংশন করবে বিডিও হিসেবে, তোমার কাছে ধরো এরকম একটা কাজ এলো বা এরকম একটা ইনফরমেশন এলো, ইউ আর দ্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সেই ক্ষেত্রে তুমি 128 অফ দ্য বিএনএসএস এর আন্ডারে প্রসিড করতে পারো। কিভাবে? তোমার জুরিসডিকশনে এমন একজন ব্যক্তি আছে যিনি গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে, যাকে পাতি বাংলায় বলে গা ঢাকা দেওয়া, বা হি ইজ ট্রাইং টু কনসিল হিজ প্রেজেন্স, অর দেয়ার ইজ এ এনাফ রিজন টু বিলিভ দ্যাট তোমার কাছে এনাফ ইনফরমেশন আছে যেটাই তুমি মনে করছো যে হি ইজ ডুইং সো, সে নিজেকে কনসিল করতে চাইছে উইথ এ ভিউ টু কমিট এ কগনিজেবল অফেন্স, সে কিন্তু একটা ক্রাইম করার জন্যই কাজটি করছে। সেক্ষেত্রে আফটার রিসিভিং দ্যাট ইনফরমেশন ম্যাজিস্ট্রেট কিন্তু চাইলে সেই ব্যক্তির রেসপেক্টে শোকজ অর্ডার ইস্যু করতে পারে, এবং শোকজে কি লেখা থাকবে? হোয়াই, কেন হি শুড নট বি অর্ডার টু এক্সিকিউট এ বন্ড, তাকে তার এগেনস্টে কি কোনো গ্রাউন্ড আছে যার এগেনস্টে বন্ড ইস্যু করা হবে না? অর্থাৎ বোঝাতে চাইছে যে তুমি বলো যে তুমি কেন এই কাজ করছো, আদারওয়াইজ আমি তোমার এগেনস্টে বন্ড ইস্যু করব। এই বন্ড কেন ইস্যু করব? ফর কিপিং দ্য গুড বিহেভিয়ার ফর এ সার্টেন পিরিয়ড নট এক্সিডিং 1 ইয়ার অ্যাজ দ্য ম্যাজিস্ট্রেট থিংস ফিট। ম্যাজিস্ট্রেট 1 বছর ম্যাক্সিমাম পিরিয়ডের জন্য বন্ড ইস্যু করতে পারে, অথবা যে টাইম লাইন সেটা ম্যাজিস্ট্রেট যেটা মনে করবে তার সেটা কম্পিটেন্সি অনুযায়ী তিনি কিন্তু বন্ড ইস্যু করবে। এরপর লাস্ট একটা আর্টিকেল, সেটা হচ্ছে বা লাস্ট একটা সেকশন, সেটা হচ্ছে সেকশন 129 চ্যাপ্টার 9 BNSS 2023। এখানে হচ্ছে সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার ফর হ্যাবিচুয়াল অফেন্ডার। দেখো 129 এর যে সেকশন যেটা আমাদের BNSS এ আছে, সেই সেম সেকশন আছে সিআরপিসির 110 নম্বর ধারায়। এই ধারায় কিন্তু কভার করা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রোল, যেটা তিনি পিস কিপিং বন্ড ইস্যু করবেন ইন দ্য গ্রাউন্ড অফ হ্যাবিচুয়াল অফেন্ডার। ধরো তোমার জুরিসডিকশনে, তোমার ব্লকে এমন একজন ব্যক্তি আছেন যিনি বাই হ্যাবিট তিনি ডাকাতি করেন, তিনি চুরি ছিনতাই করেন, তিনি রবারি করেন, বা তিনি স্টোলেন প্রপার্টি নিজের কাছে রাখেন, চুরি যাওয়া জিনিসপত্র কেনা বেচা করেন, অথবা তিনি কিন্তু থ্রাইভস করেন, প্রোটেক্টস করেন এরকম ব্যক্তিকে যারা কিন্তু চুরি বা ছিনতাইয়ের মাল নিজের কাছে রাখে। সো দিস ইজ দ্য বেসিক মানে থিং, মানে যিনি বাই হ্যাবিট রবার, বাই হ্যাবিট এ রিসিভার অফ দ্য স্টোলেন প্রপার্টি, বা যিনি কিন্তু হ্যাবিচুয়ালি প্রোটেক্ট করেন বা তাদেরকে থাকতে দেন, এড করেন যারা কিন্তু এই ধরনের কনসিল্ড
আইটেম বা ডিসপোজ করেন স্টোলেন প্রপার্টিকে। এছাড়া যারা কিডন্যাপিং এর সাথে যুক্ত, অ্যাবডাকশনের সাথে যুক্ত, এক্সটর্শনের সাথে যুক্ত, মিসচিফ বা চিটিং করেছেন, এই ধরনের যদি কোনো হ্যাবিচুয়াল অফেন্ডারকে পাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু আরও কয়েকটা অ্যাক্ট আছে, সব পড়তে হবে না, যে ফুড অ্যাডাল্ট্রেশন অ্যাক্টের আন্ডারে কোনো যদি মানুষকে পাওয়া যায়, ড্রাগসের সাথে যুক্ত কোনো মানুষকে, বা আনটাচেবিলিটি অ্যাক্টের আন্ডারে কোনো অফেন্স করেছেন এই ধরনের ব্যক্তি, তো সেই ক্ষেত্রেও কিন্তু ম্যাজিস্ট্রেট একটা বন্ডকে ইস্যু করাতে পারেন, শোকজ নোটিশ ইস্যু করাতে পারেন, বা কোনো একজন ব্যক্তি যিনি কিন্তু হ্যাজার্ডাস আইটেমকে মানে কেনা বেচা করছে, ডেঞ্জারাস কোনো আইটেমকে হুইচ ইজ ডেঞ্জারাস ফর দ্য কমিউনিটি, এই ধরনের কোনো অ্যাডাল্টারেশন মানে প্রফিট মেকিংয়ের জন্য ভেজাল দিচ্ছেন, সমস্ত ধরনের এই ধরনের কাজগুলোকে একত্রিত করে ম্যাজিস্ট্রেটের কাছে পাওয়ার আছে সেই ধরনের ব্যক্তির এগেনস্টে শোকজ নোটিস ইস্যু করা, এবং সেই একই টার্ম হোয়াই হি শুড নট বি অর্ডার টু এক্সিকিউট এ বন্ড এবং উইথ সিউরিটিস, এক্ষেত্রে কিন্তু তাকে সিউরিটিস দিতে হয় ফর কিপিং দ্য গুড বিহেভিয়ার at least not exceeding the 3 years as the magistrate thinks fit. So this is the entire concept. লাস্ট আর্টিকেল সেকশন 130। এবার এই শোকজ যখন দেয়া হলো, শোকজে যদি প্রপার সেই ব্যক্তি অ্যান্সার দিতে না পারে যে কেন তিনি এই কাজ করছেন, প্রপার জাস্টিফাই নিজেকে না করতে পারেন, তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তখন কিন্তু একটা অর্ডার ইস্যু করে এবং সেই অর্ডারকে কিন্তু এক্সিকিউট করানো হয়। ফার্স্ট এতগুলো যে আর্টিকেল পড়লাম সেখানে তাকে শোকজ করানো হয়, অর্থাৎ তাকে কারণ বলার জন্য একটা সুযোগ দেওয়া হয়। যদি তিনি সেই সুযোগকে ইউজ করে প্রপারলি নিজেকে জাস্টিফাই না করাতে পারে, হি কান্ট এবল টু জাস্টিফাই হিজ ওন অ্যাকশন, দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে পাওয়ার আছে তাকে অর্ডার করা। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। অর্ডার কি আছে 130-তে, হোয়েন এ ম্যাজিস্ট্রেট অ্যাক্টিং আন্ডার সেকশন 126, 27, 128 and 129 deems it necessary to require any person to sue cause under such section এর রেসপেক্টে, তখন ফাইনালি তিনি কি করেন, হি শ্যাল মেক অ্যান অর্ডার। তিনি শোকজ করার জন্য মানে এই শোকজ নোটিশটার রেসপেক্টে ইনফরমেশন যেটা পেলেন তিনি কিন্তু এবার ফাইনালি অর্ডার করবেন, কিসে, বাই রাইটিং, সেটিং ফোর্থ দ্য সাবস্টেন্স অফ দ্য ইনফরমেশন। তিনি এই অর্ডার শিটে সমস্ত কিছু লিখবেন যে তিনি কি ইনফরমেশন পেয়েছেন, কি গ্রাউন্ডে, কত টাকার বন্ড তিনি এক্সিকিউট করছেন, কোন টার্মের জন্য তিনি এই এক্সিকিউট করছেন, সমস্ত জিনিসটা, কতজন ব্যক্তিকে সিউরিটিস হিসাবে সেখানে সই করতে হবে। সিউরিটিস ইজ লাইক পার্সন, আদার পার্সন, যারা অ্যাসুরেন্স দিচ্ছে যে হ্যাঁ এই যে বন্ডে সই করছেন তিনি 1 বছর 3 বছর যাই টাইম পিরিয়ড হোক তার জন্য পিস কিপিং রাখবেন বা শান্তি ভঙ্গ করবেন না, এবং প্রপার সেই পুরো অর্ডার শিটটাকে রেডি করা হয় অ্যাজ পার সেকশন 130 অফ দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। সো এই জায়গাটা হচ্ছে পুরো জায়গা। আর একটা জায়গা, এর পরে ধরো অর্ডার ইস্যু হলো, মানে ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রপারলি সেখানে সমস্ত কিছু লিখবে যে কেন তাকে পিস কিপিং করতে বলা হয়েছে, তার এগেনস্টে কি কি কমপ্লেন বা ইনফরমেশন রিসিভড হয়েছে। সেই অর্ডার শিট 131 এর আন্ডারে কি হবে, প্রসিডিওর ইন রেসপেক্ট অফ পারসন প্রেজেন্ট ইন দ্য কোর্ট। এবার দেখো, ইফ দ্য পারসন ইন রেসপেক্ট অফ হুম, যার এগেনস্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ডার করে দিলেন, তাকে কিন্তু প্রেজেন্ট হতে হবে কোর্টে, অর্থাৎ তাকে কোর্টে চালান করা হলো এবং ইট শ্যাল বি রেড ওভার হিম, তাকে এই অর্ডারটা শোনানো হবে এবং তিনি যদি চাই নিজেও সেই অর্ডারটা শিটটা পড়তে পারেন এবং তারপরে তাকে সেটা এক্সপ্লেন করা হবে। এরপর তার এগেনস্টে অর্ডার শিটের রেসপেক্টে কোর্ট প্রসিডিংস তার উপর শুরু করা হবে। সো দেখো, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এই রোল পর্যন্ত আজকের ক্লাসে পড়লাম, আরও 2টো রোল এক্সট্রা আমাদের পড়তে হবে, সেটা আমরা পরের পার্টে পড়বো। সমস্ত সেকশনস পড়ার দরকার নেই, জাস্ট নাম্বারটা পড়বে, কয়েকটা সেকশনস 107 to 1010 যেটা হচ্ছে সিআরপিসিতে আছে সেটাই করসপন্ডিংলি 126 থেকে কিন্তু 131 পর্যন্ত করসপন্ডিং হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে। এই জাস্ট আর্টিকেলগুলি একটু গো থ্রু করবে যাতে কিন্তু অ্যাটলিস্ট তোমাদের জিজ্ঞেস করলে তোমরা বলতে পারো যে পিস কিপিং বন্ড কি। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।